তিনটা নেবে পার্ট। ইংলিশে এসএলএসটি 2025-এর প্রস্তুতির এই পর্বে আমরা কভার করছি 11-12 সিলেবাসের অন্তর্গত উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা তিনটা নেবে, যেখানে অলরেডি এটার উপরে আমি ক্লাস করিয়েছি। যারা যারা দেখোনি অবশ্যই আমার চ্যানেল থেকে সেই ভিডিওটি দেখে নেবে, তাহলে তোমাদের আজকের ক্লাসটা বুঝতে সুবিধে হবে। ভিডিওর লিংক আমার ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকছে। আর যারা যারা চ্যানেলে নতুন, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা লাইক করে একটা শেয়ার করে দেবে। এছাড়াও ইংলিশ রিলেটেড কোনো কোয়ারি বা এসএলএসটি সংক্রান্ত কোনো কোয়ারি থাকলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিংক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। আর টেক্সট বেসড ডিটেইলস নোট এবং গুরুত্বপূর্ণ সমস্ত এমসিকিউজ সহ মক টেস্ট সিরিজের জন্য তোমরা সরাসরি ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করতে পারো। নোটস অ্যান্ড মক টেস্ট সিরিজ আর চার্জেবল। এছাড়াও এই চ্যানেলে টেক্সট রিডিং এর পাশাপাশি টেক্সট এবং গ্রামারের উপরে মক টেস্ট ক্লাস হয়ে থাকে, তাই চ্যানেলটা ফলো করে বেল আইকনটা প্রেস করতে কেউ ভুলবে না, তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন সহজেই তোমার কাছে পৌঁছে যাবে। তো দেখো, এতদূর পর্যন্ত আমরা দেখেছিলাম কবি শেষবারের মতো মানে 5 বছর আগে এই পরিবেশে এসেছিলেন, সেটার স্মৃতি তিনি রোমন্থন করছিলেন। তিনি বলেছিলেন যে অনেক দিন কেটে গেছে, 5টা গ্রীষ্ম, 5টা লম্বা শীত কেটে গেছে, তিনি তারপরে আবারও ফিরে এসেছেন সেই পরিবেশে। এবং তাই তিনি বলছেন যে এই পরিবেশে ফিরে এসে তিনি আবারও আগের মতো প্রকৃতির সেই সৌন্দর্যটা উপভোগ করতে পারেন। এবং তারপরে তিনি প্রকৃতির সেই সৌন্দর্যের একটা লম্বা লিস্ট দিয়েছিলেন। সেই পাহাড়, সেই নদী, সেই কটেজ গ্রাউন্ড, সেই পাস্টোরাল ফার্ম, সেই কুণ্ডলীকৃত ধোঁয়ার শাড়ি যেটা জঙ্গল থেকে উঠে গাছের মধ্য দিয়ে ওপরে চলে যাচ্ছে, এই সমস্ত কিছুর বর্ণনা তিনি দিয়েছিলেন। তারপরে তিনি বলেছিলেন যে এই যে 5 বছরের গ্যাপ, যখন প্রথমবার তিনি এই পরিবেশে এসেছিলেন, তারপরে তিনি চলে গিয়েছিলেন শহর জীবনে গিয়ে, তিনি কিন্তু এই পরিবেশের এই সৌন্দর্যটা ভুলে যাননি। তার কিন্তু মনে ছিল পুরোপুরি এই দৃশ্যের সাথে তিনি কিন্তু নিজেকে বিচ্যুত করে ফেলেননি। সবসময় এটা তার মাইন্ডে ছিল এবং এটা তার মাইন্ডে থেকে সবসময় তার ক্লান্তিকর এবং কঠিন সময়ে তাকে সাহায্য করছিল। মানে এই সৌন্দর্যটা, প্রকৃতির এই সৌন্দর্যটা স্মরণ করে তিনি তার কঠিন সময়ে, তার ক্লান্তিকর সময়ে, শহর জীবনের ওই ক্লান্তিকর সময়ে খুবই আনন্দ পেতেন। এই পরিবেশের স্মৃতিগুলো তাকে শান্ত করতো, তাকে পুনরুদ্ধার করতে সাহায্য করতো। এমনকি তার কর্মকাণ্ডকেও, দৈনন্দিন যে সৎ আচরণ, এই সমস্ত কিছুকেও প্রভাবিত করেছিল এই প্রকৃতির সৌন্দর্য, যেটা তিনি স্মরণ করতেন সেই সময়। এবং ধন্যবাদ জানিয়েছিলেন আরো এই সমস্ত জিনিস তাকে এমন একটা ব্লেসড মুড দিয়েছিল, যেই মুডে তিনি প্রায়শই এই পৃথিবীর বিভ্রান্তিকর সমস্ত অর্থহীন যে মোকাবেলা, সেই মোকাবিলার যে ভার তার মাইন্ডে ছিল, সেই ভার থেকে লাঘব করতো সেই মুড। এছাড়াও সমস্ত অজানা বোঝা থেকে তাকে মুক্ত করতো এই ব্লেসড মুড। এছাড়াও এই মুড তাকে এতটা শান্ত করতো যে তিনি শারীরিক শরীরের সীমাবদ্ধতা অতিক্রম করে যেতে পারতেন, যেটা কেবলমাত্র একটা মৃত মানুষের পক্ষে সম্ভব ছিল, যে মারা গিয়ে আত্মা হয়ে ওঠা। কিন্তু তিনি এই মুডে এমন একটা স্টেটে পৌঁছে যেতেন যেখানে তিনি এতটাই শান্ত, এতটাই নির্মল মনে করতেন, তার মনের অবস্থা এতটাই মূল্যবান হয়ে যেত যে তিনি ফিল করতেন যে তিনি যেন শারীরিক শরীরের সীমাবদ্ধতা অতিক্রম করে এই প্রকৃতির সাথে, এই বিশ্বের সাথে বিলীন হয়ে গিয়েছেন, এতটা পরিমাণ স্থির হয়ে যেতে পারতেন তিনি। এই অবস্থায় তার নীরব দৃষ্টি শান্ত, শক্তিশালী হয়ে ওঠা এবং সমতা এবং সুখের অনুভূতির সাথে জীবনের অন্তর্দৃষ্টি অর্জন করতেন। তিনি আরো বলেন যে এটা কেবলমাত্রই তার কল্পনা, কিন্তু তিনি এটাকে শুধুমাত্র কল্পনায় সীমাবদ্ধ রাখতে চাননি, তিনি এটাকে বিশ্বাস করতে চান এটা যেন বাস্তব। এটা তার উপরে এতটাই এফেক্ট ফেলেছে যে তিনি এটাকে কল্পনা বলে শুধুমাত্র সীমাবদ্ধ রাখতে চাননি, তিনি এটাকে বাস্তব বলে মনে করতে চান, যেন এটা রিয়েলেই আছে, তাই এটা তার উপরে এতটা প্রভাব ফেলছে। কারণ এই সমস্ত কিছু তো তার মাইন্ড থেকেই হচ্ছিল, কিন্তু এটা যে কল্পনা, এটা তিনি ব্যক্ত করে এটাকে যেন সত্যি বিষয় হিসেবে বিশ্বাস করতে চান, সেই ইচ্ছেটা প্রকাশ করে। তিনি আরো বলেন তার সেই স্মৃতিগুলো, সেগুলো যেন একটা উজ্জ্বল আলোর মতো, যেটা অর্ধেক নিভে গেছে আর অর্ধেক রয়েছে। পুরোপুরি ভাবেও নিভে যায়নি, আবার পুরোপুরি ভাবেও সেটা মনে নেই তার, কিন্তু যতটুকুই মনে আছে সেই মনে থাকা স্মৃতিটা, সেই প্রকৃতির সৌন্দর্যের সেই স্মৃতিটা তার সমস্ত ধরনের দুঃখ, বিভ্রান্তি, তার এই যে শহুরে জীবনের সমস্ত চাপ, সবকিছুই লাঘব করবে। এবং এই সময়ে 5 বছর পরে ফিরে এসে প্রকৃতির বুকে দাঁড়িয়ে সেই যে আবার প্রকৃতির দৃশ্যটা তিনি অনুভব করছেন, এই অনুভবটা তার বর্তমানের সাথে সাথে তিনি তার মাইন্ডে আবারও স্টোর করে রাখছেন। এরপরে তিনি সেই ইয়াং বয়সে এই পরিবেশে এসে তিনি কিভাবে প্রাণচঞ্চল ছিলেন,
সেই জিনিসটা ব্যক্ত করে পরে তিনি বলেছেন এখন তিনি অনেকটা ম্যাচিওর হয়েছে, এখন তার মধ্যে সেই জিনিসটা নেই, সেই তারুণ্যের সেই ছোঁয়াটা নেই, বরং সেই যে জিনিসগুলো নেই সেটা চলে গেছে, সেই ভ্যাকেন্ট প্লেসটা বর্তমানের ম্যাচিউরিটি, বর্তমানের প্রকৃতিকে বোঝার যে গভীরতা, ডেপথ, এই সমস্ত ব্যাপারগুলো তার মধ্যে সেই জায়গাটা পূর্ণ করে। অতীতের যৌবনের সেই প্রাণচঞ্চলতাটা চলে গেছে, ঠিক আছে, প্রকৃতিকে বোঝার জন্য যে ম্যাটি যে ডেপথ এসেছে বয়সের সাথে সাথে এই 5 বছর পরে তার ম্যাচুরিটি এজে, সেটার প্রতি তিনি আরো কৃতজ্ঞ। এবং এটা যেন তার কাছে প্রচুর পরিমাণ প্রতিদান, যে অতীতের ওই প্রাণচঞ্চলতাটা চলে গেছে, ঠিক আছে, তার প্রতিদানে তিনি আরো বেশি কিছু পেয়েছেন। তিনি বলেছেন তার এই যে সচেতনতা প্রকৃতির, এটা কিন্তু বিরক্তিকর বা অপ্রীতিকর নয়, মানে প্রকৃতির বুকে যে মানুষ পান এটা অপ্রীতিকর নয় তার কাছে, বরং এটা তাকে পরিপক্ক করে শান্ত করে সময়ের সাথে সাথে তিনি এমন এক ধরনের শক্তি অনুভব করেছেন নিজের মধ্যে, যা একই সাথে আনন্দদায়ক এবং বিরক্তিকর, কারণ এটা তার চিন্তা ভাবনার যে পরিধি সেটাকে আরো প্রসারিত করে। এই যে শক্তি, এটা একটা গভীর, এটা একটা অপ্রতিরোধ্য শক্তি, ওভারওয়েলমিং, এটা একটা অপ্রতিরোধ্য সচেতনতা তৈরি করেছে, যেটা সবকিছুকে কিভাবে সংযুক্ত করতে হয়, সবকিছুকে কিভাবে একসাথে সমগ্রের সাথে, এটি এমন একটা শক্তি যেটা খুবই গভীর। তিনি এই গভীরতা নিয়ে প্রকৃতিকে যখন উপলব্ধি করতে শিখেছেন, তিনি এই গভীরতা নিয়ে যখন প্রকৃতিকে উপলব্ধি করেছেন, তিনি কি পেয়েছেন না, তিনি প্রকৃতির মধ্যে মানবতার বিষঙ্গীতের একটা সেটা তিনি বলেছেন আমি প্রায়শই মানবতার স্থির বিষণ্ণ সঙ্গীত শুনতে পেয়েছি। এরপরে দেখো, nor hearts nor great though of ample power to chasten and I have felt a presence that disturbs me with the joy of elevated thoughts, sense sublime of something far more deep interfused, whose dwelling the light of setting suns and the round ocean and the living air and the blue sky and in the mind of man, a motion and a spirit that impels all thinking things, all objects of all thoughts and roll all things. এই অংশে আমরা প্রকৃতির ওপর একটা গভীর আধ্যাত্মিক এবং দার্শনিক চিন্তন এবং এর একটা গভীর প্রভাব, হিউম্যান সোলের ওপরে যে একটা গভীর প্রভাব, সেটা আমরা দেখতে পাবো। ওয়ার্ডসওয়ার্থের সেই যে পান্থেইজম ফিলোসফি, সেটার আমরা এই অংশে কি বলেছে, নর হার্ট, হার্ট মানে কঠোর, প্রখর, যেটা নর হার্ট প্রখর বা কঠোর নয়, নর গ্রেটিং, গ্রেটিং মানে হচ্ছে শ্রুতি কটু, কড়া শব্দ, মানে নট মেলোডিয়াস, দো অফ অ্যাম্পল পাওয়ার, যদিও অ্যাম্পল প্রচুর পরিমাণে, হিউজ, অ্যাম্পল পাওয়ার প্রচুর পরিমাণে শক্তি রয়েছে, টু চাসন, চাসন মানে হচ্ছে মার্জিত করা বা সংযুক্ত করা, এখানে আমরা চাসন মানে বুঝবো যে শান্তি দিয়ে পরিশোধিত করে তুলে, চাসন পরিশোধিত করে তুলেছে, পিউরিফাই করে তুলে, কি দিয়ে, শান্তি দিয়ে, নির্মলতা, অ্যান্ড সাবডিউ, সাবডিউ মানে বশীভূত করা, মানে ছেড়ে গিয়েছে, মানে তিনি বলছেন ওই যে নেচার যার মধ্যে তিনি স্টিল স্যাড মিউজিক এটা শুনতে পান, ওই নেচার, এটা হার্শ নয়, মানে এটা কঠোর নয়, এটা প্রখর নয়, এটা গ্রেটিং নয়, মানে এটা শ্রুতিকটু নয়, কোনটা, সেই স্টিল স্যাড মিউজিক অফ হিউম্যানিটির সেই মিউজিকটা, স্টিল স্যাড মিউজিকটা যেটা তিনি নেচারে শুনতে পান, সেটা হার্শ নয়, সেটা গ্রেটিং নয়, দো অফ অ্যাম্পল পাওয়ার টু চ্যাস, যদিও এর মধ্যে প্রচুর পরিমাণে শক্তি রয়েছে, টু চাসন পিউরিফাই করার, শান্তি দিয়ে পরিশোধিত করার এবং বশীভূত করার, মানে এই যে মিউজিকটা এ আমাদের পিউরিফাই করে শান্তির দ্বারা, নির্মলতার দ্বারা, এর এতটাই শক্তি যে এ পিউরিফাই করছে। তারপরে and I have felt a presence that disturbs, এবং আমি অনুভব করি একটা উপস্থিতি যেটা আমাকে ডিস্টার্ব, বিচলিত করে, উইথ দ্য জয়, আনন্দের সাথে, অফ ইলেভেটেড থট, ইলেভেটেড থট মানে হাই থটস, উচ্চ চিন্তা ভাব। তাহলে তিনি বলছেন আমি এমন একটা উপস্থিতি অনুভব করেছি এর মধ্যে, কার মধ্যে, নেচারের মধ্যে, যা আমাকে আনন্দে বিচলিত করে, উৎকৃষ্ট চিন্তার আনন্দে বিচলিত করে, মানে হি হ্যাজ ফেল্ট স্পিরিচুয়াল প্রেজেন্স ইন নেচার, সামথিং যেটা বাস্তব নয় বা যেটা ধরা ছোঁয়া যায় না, যেটা সুস্পষ্ট নয়, যেটা স্পৃশ্য নয়, তাকে আমি ধরতে পারি না, ছুঁতে পারি না, এমন একটা উপস্থিতির অনুভূতি আমি নেচারের মধ্যে ফিল করি, কিছু একটা যেন রয়েছে। সেই পান্থিজম ফিলোসফি ইন্ট্রোডিউস করাচ্ছেন, স্পিরিচুয়াল প্রেজেন্স ইন নেচার, এটাই বলতে চাইছেন তিনি, মানে সেই যে জিনিসটা ফিল করছেন তিনি নেচারের মধ্যে, ডিস্টার্ব করে, বিচলিত করে, ডিস্টার্ব মানে কমপ্লেক্স ইমোশনাল রিয়াকশন ওয়্যার দ্য জয় সো ডিপ অ ইন্সপায়ার্ড, মানে যেটার প্রেজেন্স তিনি ফিল করেন, সেই ফিলিংসটা, সেই ইমোশনটা একটা কমপ্লেক্স রিয়াকশন, যেখানে আনন্দ রয়েছে, গভীর আনন্দ রয়েছে, অ ইন্সপায়ারিং, এটা মানে এটা বিস্ময়কর একটা, এটা এমন একটা বিস্ময়কর জিনিস যেটা তাকে ইন্সপায়ার করে, তিনি এমফাসাইজ করছেন এখানে। তাই তিনি বলছেন
I have felt that disturbs me the joy of 11. A sense sublime, উৎকৃষ্ট অনুভূতি, sense sublime of something, overwhelming mixture of something, এমন কিছু far more deeply, যেটা অনেক গভীরে interfuse, মানে মিশে যায়। মানে তিনি বলছেন না সেন্স সাবলাইম, উৎকৃষ্ট অনুভূতি of something, কোনো কিছুর, মানে কোনো কিছুর একটা উৎকৃষ্ট অনুভূতি তার মধ্যে হয়, far more deeply interfuse, যেটা তার মধ্যে গভীর ভাবে মিশে যায়, of something, কোনো কিছুর যেটা কিনা খুব গভীরে যায়। মানে তিনি কোনো কিছুর একটা উৎকৃষ্ট অনুভূতি ফিল করেন যেটা অনেক গভীরে মিশে। হুজ ডুয়েলিং ইজ দ্য লাইট অফ সেটিং সান, হুজ ডুয়েলিং, যার বাসস্থান, ডুয়েলিং মানে এখানে হচ্ছে বাসস্থান, বসবাসের জায়গা, বসবাস করা। তাহলে যার ডুয়েলিং, যার বলতে ওই যে সামথিং যেটা তিনি ফিল করছেন, যেটা তাকে ডিস্টার্ব করছে, যেই প্রেজেন্সটা তিনি ফিল করছেন, সেটার কথা বলা হয়। তো বলা হচ্ছে হুজ ডুয়েলিং, যার বসবাস, ইজ দ্য লাইট অফ সেটিং সান, অস্তগামী সূর্যের আলো, অ্যান্ড দ্য রাউন্ড ওশিয়ান, এবং ওই গোলাকার মহাসাগরে, অ্যান্ড দ্য লিভিং এয়ার, এবং ওই জীবন্ত বাতাস, অ্যান্ড দ্য ব্লু স্কাই, এবং ওই নীল আকাশ, অ্যান্ড ইন দ্য মাইন্ড অফ ম্যান, এবং মানুষের মাইন্ডে, মানে মানুষের বলতে গেলে যেই মানে তিনি যেই প্রেজেন্সটা ফিল করেছেন, যেটা তাকে ডিস্টার্ব করে, উৎকৃষ্ট চিন্তার আনন্দে তাকে বিচলিত করে, সেই প্রেজেন্সটা, সাবলাইম সেন্স, একটা ওভারওয়েলমিং মিক্সচার অফ বিউটি, অ অ্যান্ড রেভারেন্স, সেই জিনিসটা সেটা কোথায় বসবাস করে? সেটা যেন ওই অস্তগামী সূর্যের আলোতে, ওই নীল আকাশ, ওই গোলাকার মহাসাগরে, ওই জীবন্ত বাতাসে, এমনকি মানুষের মনেও বসবাস করে, মনেও অবস্থান। এটা একটা উৎকৃষ্ট ধারণা। এই যে কোনো কিছুর একটা প্রেজেন্স তিনি ফিল করেছেন নেচারের মধ্যে, সেটাই তিনি বলছেন এই যে জিনিসটা যেটা তিনি ফিল করেছেন, এই যে সামথিং, এটা ডিপলি ইন্টারফিউজড ইনটু এভরিথিং, একদম গভীরভাবে সবকিছুর সাথে মিশে গেছে। মানে এটা নট জাস্ট আ পার্ট অফ নেচার, বাট দ্য এসেন্স দ্যাট কানেক্ট অল। এটা শুধুমাত্র প্রকৃতির অংশ নয়, বরং এটা এমন একটা সারাংশ, বা এমন একটা সারমর্ম, বা এমন একটা এসেন্স মানে মূল বস্তুও হয়। এটা এমন একটা জিনিসের সারাংশ যেটা সমস্তকে কানেক্ট করে। তাই তিনি যে একটু বলেছেন ইন দ্য মাইন্ড অফ ম্যান। ডিভাইন প্রেজেন্স তো শুধুমাত্র এই প্রকৃতির জিনিসগুলোতে নয়, সানসেট, ওশিয়ান, এয়ার, স্কাই, এগুলোতে নয়, বরং হিউম্যান কনসিয়াস, মানব চেতনাতেও অবস্থান করে ডিভাইন প্রেজেন্স। ইউনিভার্সাল এই যে স্পিরিট, এই যে ডিভাইন স্পিরিট, এটা এক্সটার্নাল ফর্মেও রয়েছে নেচারের আকারে, ইন্টারনাল রয়েছে মানব চেতনার আকারে। আ মোশন অ্যান্ড আ স্পিরিট দ্যাট ইম্পেলস অল থিঙ্কিং থিংস, অল অবজেক্টস অফ অল থটস অ্যান্ড রোলস থ্রু অল। আ মোশন একটি গতি, অ্যান্ড আ স্পিরিট এবং একটি আত্মা, দ্যাট ইম্পেলস যেটা প্রেরণা দেয়, ইমপ্রেস করে, অল থিঙ্কিং থিংস সমস্ত চিন্তাশীল জিনিসকে, অল অবজেক্টস অফ অল, মানে অল ইনঅ্যানিমেট অবজেক্ট। তাহলে বলছে যে ওইটা যেটার প্রেজেন্স আমি ফিল করি, সেটা এমন একটা গতি, এমন একটা স্পিরিট, মানে হিয়ার হি ওয়ান্টস টু মিন নেচার ইজ ড্রাইভেন বাই স্পিরিচুয়াল ফোর্স, a unifying motion and spirit, এবং সেই স্পিরিটটা ইম্পেল মানে ড্রাইভ ফরওয়ার্ড, মানে তিনি বলছেন নেচার সেই স্পিরিচুয়াল ফোর্সের দ্বারা ড্রাইভেন হয়ে আমাদেরকে ইন্সপায়ার করে, মানে কনসিয়াস বিংকে, চেতন সত্তাকে, এবং ইনঅ্যানিমেট অবজেক্ট অচেতন বস্তু, চেতন সত্তাকেও ইন্সপায়ার করছে, এবং অচেতন বস্তুগুলিকেও, মানে জড় বস্তুগুলিকেও ইন্সপায়ার করছে। ইম্পেল মানে এই যে ফোর্সটা, এই যে স্পিরিটটা, এটা হচ্ছে ইউনিভার্স, এটা সর্বত্র স্থিত, এন্ড বাইন্ডিং অল, তাই বলছেন রোল অল, মানে এই যে ফোর্স বা এই যে স্পিরিটটা, এটা ইউনিভার্সাল, বাইন্ডিং অল। দেয়ারফোর, তাই am I still a lover of the meadows and the woods and fountain and of all that we behold from green earth, of all the mighty world of I, and both what they have create and what part will play, cognize nature and the language of the sense, the anchor of my purest thoughts, the nurse, the guide, the guardian of my heart and soul of my being। তাহলে তিনি কি বলছিলেন এতক্ষণ? তিনি নেচারকে স্পিরিচুয়াল ইউনিটি ইন দ্য ইউনিভার্স, এই মহাবিশ্বে নেচার যেন একটা আধ্যাত্মিক ঐক্য, ডিভাইন প্রেজেন্স কানেক্টস অল লাইফ অ্যান্ড ম্যাটার। এটা এমন একটা স্বর্গীয় উপস্থিতি যেটা সমস্ত জীবন এবং সমস্ত বস্তুকে যেন একসাথে সঙ্গবদ্ধ করে। তিনি এতটাই নেচারের মধ্যে যেন নিমজ্জিত অনুভব করছেন নিজেকে, যে ওই অনুভূতিটা তার চিন্তাকে অনেকটা উচ্চ করে দিচ্ছে, হাই করে দিচ্ছে, এবং তাকে একটা বিস্ময়, একটা নম্রতা এবং আনন্দের একটা সংমিশ্রণে পরিপূর্ণ করে। এবং এই প্রেজেন্সটা
শুধুমাত্র যে ফিজিক্যাল থিং এগুলোর মধ্যে সীমাবদ্ধ তা নয়, বরং এই প্রেজেন্সটা আরো এক্সিস্ট করে কিসে? উইদিন দ্য হিউম্যান মাইন্ড, মানুষের মাইন্ডে, মনে। এবং হিউম্যান মাইন্ডকে এটা পবিত্রতা প্রদান করে, একদমই যেন স্বর্গীয়, যে পবিত্রতা যেন স্বর্গীয় ক্যারেক্টার, সেই পবিত্রতা প্রদান করে সেটাই। তাহলে এই অংশের সারমর্ম হিসেবে আমরা বুঝলাম এটা হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ ওয়ে অফ পান্থেইজম। তিনি এখানে পান্থেইজম এক্সপ্রেস করছেন, দ্য বিলিভ দ্যাট দ্য ডিভাইন পারভার্ট all of nature। প্রকৃতি শুধুমাত্র সুন্দর এবং পুনরুদ্ধারকারী নয়, কারণ প্রকৃতি সুন্দর ছিল, সেই অনুভূতি দেখে তিনি আনন্দ পাচ্ছিলেন, পরবর্তীকালে সেই স্মৃতি চারণ করে তিনি আনন্দ পাচ্ছিলেন। তাই বলছেন যে শুধুমাত্রই যে প্রকৃতির কাজ এই বিউটিফুল হওয়া এবং রেস্টোরেটিভ হওয়া এটা নয়, বরং এটা আরো গভীর ভাবে সত্যের প্রতিফলন। তাই এখনো আমি লাভার, একজন প্রেমিক অফ দ্য মিয়াডোস, তৃণভূমির, অ্যান্ড দ্য উডস, জঙ্গলের, অ্যান্ড মাউন্টেন্স, পর্বত, অ্যান্ড অফ অল, এবং সমস্ত কিছুর, দ্যাট যেটা we behold, আমরা দেখি, behold, see, from this green earth, মানে এই সবুজ পৃথিবীতে আমরা যা কিছুই দেখি, সেটা কত বড় প্রেমিক সেটা তিনি ব্যক্ত করেছেন। আর therefore এটা পুনরায় কিন্তু আবার সেই যে সাবলাইম প্রেজেন্ট যেটা তিনি এক্ষুনি ডিসক্রাইব করেছিলেন একটু আগে, সেই যে সাবলাইম, দ্যাট ডিভাইন স্পিরিট ফ্লোয়িং থ্রু অল থিংস, সেটাকে রিপ্রেজেন্ট করার জন্য দেয়া। তাই মানে ওই যে আগে তিনি ব্যক্ত করেছিলেন ডিভাইন সর্বত্র বিরাজমান, তাই তিনি নেচারকে ভালোবাসেন, কারণ নেচারের মধ্যে ডিভাইন প্রেজেন্স রয়েছে। বিকজ অফ দ্যাট রিয়েলাইজেশন হি রিমেইনস আ ডিভোটেড লাভ, সেই অনুভূতির জন্য তিনি প্রকৃতির একটা উৎসর্গীকৃত প্রেমিক। প্রকৃতির মানে সেই মিয়াডোজের, সেই তৃণভূমির, সেই জঙ্গলের, সেই পর্বত, এটা শুধুমাত্র তার কাছে একটা সিনারি নয়, তার কাছে পবিত্র, প্রয়োজনীয় এগুলো তার কাছে। তার এই ভালোবাসাটা তিনি যা কিছুই দেখ সবের উপরে। গ্রিন আর্থ এখানে বলাইজ করছে দ্য লিভিং ওয়ার্ল্ড, যে প্রাণবন্ত পৃথিবী, অল দ্য মাইটি ওয়ার্ল্ড অফ আই অ্যান্ড, এখানে তিনি মাইটি ওয়ার্ল্ড মানে we can experience through the senses, especially sight, eye and sound, মানে আমরা চোখে যা যা দেখি এবং কানে যা যা কিছু, eye মানে perceive, take in the world as both what they have create, both what, দু রকমই, what they perceive বলতে take in the world as, এটা যেরকম সেভাবেই তাকে পারসিভ কর, মানে উপলব্ধি কর। হোয়াট দে হ্যাভ, যা তারা আর্থে কর, মানে দ্য শেপ অফ দ্য ওয়ার্ল্ড উইথ আওয়ার ইমাজিনেশন, মানে আমাদের ইমাজিনেশনে, কল্পনাতে, অনুভূতিতে এবং আমাদের বর্ণনাতে আমরা যে ওয়ার্ল্ডের শেপটা ক্রিয়েট করি সেটাকে, এটা একদমই একটা ক্রুশিয়াল রোমান্টিক আইডিয়া। উই ডোন্ট জাস্ট সি দ্য ওয়ার্ল্ড, উই অলসো ইমবিউ ইট, এটাকে অর্থ দ্বারা ভরে দেই, রঞ্জিত করে দেই, সিক্ত করে দেই, মানে এত পরিমাণ এটাকে ব্যক্ত করি, এটাকে অনুভব করি। তাই বলছে এই যে হাফ ক্রিয়েট, কারা? ওই যে আই আর ইয়ার, ওই যে সেন্স গুলো যারা ইমাজিনেশন এই ওয়ার্ল্ডটাকে হাফ ক্রিয়েট করে। আমাদের কল্পনাতে তো আমরা এই ওয়ার্ল্ডটাকে হাফ ক্রিয়েট করছি, আমাদের কল্পনাতে, ফিলিংসে শেপ অফ দ্য ওয়ার্ল্ড যেটা, সেটা হচ্ছে হাফ ক্রিয়েশন, সেটাই বলা হচ্ছে। তাহলে আমাদের এই সেন্স গুলো যা অর্ধেক তৈরি করে এবং যা উপলব্ধি করে, আমি সেই সমস্ত কিছুর পূজারী, সমস্ত কিছুর ওয়েল প্লিজড টু রিকগনাইজ, মানে ওই যে সেন্স, ওই ইন্দ্রিয়গুলোর ভাষায়, হোয়াট নেচার কমিউনিকেটস থ্রু হোয়াট, তিনি যা কিছুই খুঁজে পান, যেটাই তিনি বলছেন, ইন নেচার অ্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য, প্রকৃতিতে এগুলো রিকগনাইজ করতে পেরে, এবং দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য সেন্স, ইন্দ্রিয়ের ভাষার দ্বারা, দ্য অ্যাঙ্কার অফ মাই পিওরেস্ট থটস, the nurse, the guide, the guardian of my heart and soul of all my, এখানে এক গুচ্ছ মেটাফোরের এক্সাম্পল। তার নোমর, নার্স, পথ প্রদর্শক, আমার হৃদয়, আমার অভিভাবক, আমার সমস্ত সত্তার অভিভাবক এবং আন্তরিক প্রতিফলনের একটা ভিত যেন এই নেচার। তাই তিনি বলছেন আমার শুদ্ধতম তার নোমর, এটা দ্য নার্স, এটা হচ্ছে সেই সেবিকা, নেচার নার্চার্স অ্যান্ড কেয়ার্স ফর হিম, তার পরিচর্যা করে, তার যত্ন নেয়, ইমোশনালি অ্যান্ড স্পিরিচুয়ালি, আবেগগত দিক থেকে এবং আধ্যাত্মিক দিক থেকে, দুভাবেই। তাই তিনি নেচারকে নার্স বলেছেন, যে নেচার আমার নার্স। দ্য গাইড, আমার পথ প্রদর্শক, নেচার লিডস হিম প্রোভাইডিং ডিরেকশন এন্ড পারপাস, উদ্দেশ্য, লক্ষ্য তাকে প্রোভাইড করে, তাকে পরিচালিত করে, তাই তিনি গাইড বলছেন। গার্ডিয়ান অফ মাই হার্ট, আমার হৃদয়ের অভিভাবক, মানে নেচার প্রোটেক্টস অ্যান্ড প্রিজার্ভস হিজ ইমোশনাল কোর, তার যে আবেগের অন্তঃস্থল, আবেগের মূল, সেই জায়গাটাকে নেচার সংরক্ষণ করে, সংরক্ষিত করে রাখে এবং সেটাকে প্রোটেক্ট করে। তাই তিনি বলছেন এ হচ্ছে আমার ইমোশনাল কোরের গার্ডিয়ান, অভিভাবক, অ্যান্ড সোল, এবং আমার আত্মার, অফ মাই মরাল বিং, মরাল বিং মানে নেচার ইজ নট জাস্ট এক্সটার্নাল বিউটি, এবং তার সেই মরাল বিং এর মানে দ্য ফাউন্ডেশন অফ মরালিটি অ্যান্ড ক্যারেক্টার, সেটার এটা বলছেন
তাহলে নেচারকে এখানে তিনি কত ভাবে কম্পেয়ার করেছেন দেখো। নেচারকে গার্ডিয়ান বলেছেন, নেচারকে তার মরাল বিং এর স্কুল বলেছেন, নেচারকে তার নার্স বলেছেন, নেচারকে তার গাইড বলেছেন, নেচারকে তার অ্যাঙ্কার বলেছেন। তাহলে এখানে আমরা পাওয়ারফুল লিস্ট অফ মেটাফোর্স দেখি। তবে আমরা দেখতে পেলাম যে নেচার ইজ নট জাস্ট সিনারি, ইট ইজ স্পিরিচুয়াল ফোর্স। এটা গভীরভাবে তার ইনার লাইফকে সেভ করে। তিনি নেচারকে ভালোবাসেন কারণ এটা তার চিন্তা ভাবনাকে উন্নত করে, এটা তার উপলব্ধি, তার কল্পনা এগুলোকে উদ্দীপিত করে, এটা তার মানসিক স্বাস্থ্যকে ঠিক রাখে, এটা তার মানসিক স্বাস্থ্যের পরিচর্যা করে, এটা তাকে মূল্যবোধের দিকে গাইড করে এবং এটা তার নৈতিকতার আত্মাকে রূপদান করে। ইন শর্ট বলতে গেলে নেচার তাকে শিক্ষা দেয়। নেচার এখানে তার কাছে টিচার, প্রোটেক্টর বা স্পিরিচুয়াল ফাউন্ডেশন। নেচারের দ্বারা তিনি চিরন্তন কোনো কিছুর সাথে নিজেকে সংযুক্ত করতে পারছেন, যেটা তিনি দেখেননি, যেটা শুধুমাত্র প্রেজেন্স উপলব্ধি করেছেন। সেই চিরন্তন কোনো কিছুর সাথে নেচারের থ্রু যেন নিজেকে তিনি কানেক্ট করতে পারছেন। আউটসাইডের দিক থেকেও, মানে দৃশ্যগত দিক থেকেও যা তিনি দেখতে পাচ্ছেন এই আউটসাইডের ওয়ার্ল্ডের দিক থেকেও, এবং উইদিন হিমসেলফ নিজের মধ্যে থেকেও। কারণ এই ডিভাইন প্রেজেন্স তো চেতনাতেও রয়েছে। তাই বলা হচ্ছে যে এটা এমন কিছু একটা যেটার দ্বারা চিরন্তন কোনো কিছুর সাথে আউটসাইড এবং অভ্যন্তরে দুদিক থেকেই কানেক্ট করতে পারছে। অতএব এই প্যাসেজটাকে আমরা রোমান্টিক ফিলসফির একটা কর্নার স্টোন বলতে পারি, একটা মূল ভিত্তি বলতে পারি, যেখানে নেচার এবং মানুষের সত্তা এই দুয়ের মধ্যে একটা গভীর রূপান্তরকারী সম্পর্ককে লক্ষণীয় করে তোলা হয়েছে। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। ভিডিওটা কার কেমন লাগলো জানাবে। পার্ট 3 এখানেই শেষ করছি।